একটা শহরে খুব অদ্ভুতভাবে পাওয়া যাচ্ছে বিবাহিত মহিলাদের লাশ। পুলিশ ইনভেস্টিগেশন করেও বুঝতেই পারছে না এই মহিলারা আত্মহত্যা করছে নাকি তাদেরকে খুন করা হচ্ছে। তাই এই জটিল কেসটাকে সলভ করার দায়িত্ব দেয়া হয় কালিদাস নামের একজন অনেস্ট পুলিশ অফিসারকে। তবে কালিদাস নিজেও তার পার্সোনাল লাইফে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। একই বাড়িতে থাকলেও কালিদাস ও তার স্ত্রীর সম্পর্কটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। পার্সোনাল লাইফের এত সমস্যার পরেও কালিদাস কি পারবে এই জটিল কেসটাকে সলভ করতে, নাকি সে নিজেও ফেঁসে যাবে অদ্ভুত এই কেসের গোলক ধাঁধায়? আর কেই বা বিবাহিত মহিলাদের তার শিকার বানাচ্ছে? মহিলাদের এভাবে মারার পেছনে তার আসল উদ্দেশ্যটাই কি? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেন করব একটি তামিল মার্ডার মিস্ট্রি মুভি যার নাম হলো কালিদাস। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটা সোসাইটিকে দেখানো হয়। একদিন দুপুরবেলা সেই সোসাইটির ওয়াচম্যান চেয়ারে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ বিল্ডিং এর ছাদ থেকে ধূপ করে কিছু নিচে পড়ার শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে বিল্ডিং থেকে বেরোতেই দেখে সামনে মাটিতে লাল রঙের কি যেন একটা পড়ে আছে। কাছে যেতেই দেখা যায় এটা লাল রঙের জামা পরা একটা মহিলার রক্তাক্ত লাশ। কিছুক্ষণের মধ্যেই দুজন পুলিশ অফিসার সেখানে চলে আসে। অন্যদিকে কালিদাস নামের একজন সৎ ও সাহসী পুলিশ অফিসারকে দেখা যায়। কয়েকজন দুষ্কৃতিকারী একজন রিকশা চালককে ধমকি দিয়ে তার রিকশাটা জোর করে নিয়ে গেছে। কালিদাস রিকশা চালককে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, পুলিশ অবশ্যই তোমার রিকশাটা খুঁজে বের করবে। তখনই কালিদাসের কাছে একটা কল আসে। খবরটা পাওয়ার পরেই কালিদাস ক্রাইম সিনে পৌঁছে যায়। লাশের ইনভেস্টিগেশন করে তারা বুঝতে পারে এই ঘটনাটা প্রায় দুপুর 2টার দিকেই ঘটেছে। এরপর কালিদাস একজন কনস্টেবলকে ডেড বডি থেকে ব্লাড স্যাম্পল আর আশেপাশের সব ফিঙ্গারপ্রিন্টগুলো কালেক্ট করতে বলে। ছাদের উপরে উঠে তারা রেলিং এর পাশে একটা চেয়ার দেখতে পায়। কালিদাস বলে মহিলাটি নিশ্চয়ই এই চেয়ারে উঠেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। ফরেন্সিক টিম এসে চেয়ারটা থেকেও সব এভিডেন্স আর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে থাকে। ফরেন্সিক অফিসার বলে মহিলাটি এই রেলিং এর উপর থেকে লাফ দিয়েছে ঠিকই, কিন্তু দেয়ালে কারো কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়নি। কালিদাস বলে চেয়ারটাকে ভালো করে সার্চ করো আর যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিক রিপোর্ট বানিয়ে আমার কাছে নিয়ে এসো। এরপর সে সোসাইটির সিকিউরিটি গার্ডকে ডেকে আনলে গার্ড বলে, দুপুরে আমি বিল্ডিং এর নিচেই ছিলাম স্যার, কিন্তু ঘটনার সময় আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কালিদাস জিজ্ঞেস করে সোসাইটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই কেন? গার্ড বলে সোসাইটির লোকেরা মেইনটেনেন্সের জন্য কোনো টাকাই দিতে চায় না, তাই টাকার অভাবে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। এরপর কালিদাস মহিলাটি সব প্রতিবেশীদের সাথে কথা বলতে আসে। একজন প্রতিবেশী বলে মহিলাটির ফ্ল্যাটে শুধুমাত্র সে আর তার হাজবেন্ডই থাকতো। বিয়ের 8 বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। কালিদাস জিজ্ঞেস করে হাজবেন্ডের সাথে মহিলাটির সম্পর্ক কেমন ছিল। একজন মহিলা বলে প্রায়ই তাদের বাসা থেকে ঝগড়া মারামারির শব্দ শোনা যেত। কাল রাতেও তো দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। আরেকজন প্রতিবেশী বলে মহিলাটি সব সময় তার ফোন নিয়েই বিজি থাকতো। সে হোয়াটসঅ্যাপে কি জানি একটা গ্রুপেও অ্যাড ছিল। গ্রুপটার নাম ছিল মনে হয় রাহু কাল পূজা। এবার মহিলাটির সব ইনফরমেশন কালেক্ট করে কালিদাস সিনিয়র অফিসারকে সব ডিটেলস জানায়। সে আরও বলে মহিলাটির ফ্ল্যাটে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে মহিলাটির মোবাইলটা মিসিং। মোবাইলের লোকেশন এই এরিয়াতেই দেখাচ্ছে। সিনিয়র অফিসার বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে সলভ করো, না হলে কমিশনার কিন্তু খুব ক্ষেপে যাবে। এরপর দেখা যায় সেদিন রাতে কালিদাস ওই সোসাইটিতে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য একটা মিটিং ডাকে। সোসাইটির লোকেরাও এসে সেই মিটিংয়ে যোগ দেয়। এবার কালিদাস সবার উদ্দেশ্যে বলে, এখন তো আমরা আমাদের আশেপাশে কে থাকে তার কোনো খোঁজ খবর রাখি না। একই সোসাইটিতে থাকলেও আপনারা বেশিরভাগ মানুষই একজন আরেকজনকে চেনেন না। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য হলেও আশেপাশে কে থাকে তার আসল পরিচয় কি এসব জেনে রাখাটা জরুরি। প্রতিবেশীরা যদি একজন আরেকজনের খেয়াল রাখে তাহলেই এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। মহিলাটি ছাদ থেকে পড়ে যাওয়ার 2-3 ঘন্টা পরেও আপনারা কেউই ঘটনার কথাটা জানতেও পারেননি। মানুষ এখন শুধুমাত্র নিজের মোবাইল ফোন নিয়েই বিজি থাকে। আশেপাশে কে কি বললো সেটা পাত্তাও দেয় না। যেমন এই ম্যাডামকেই দেখুন। তখনই দেখা যায় একজন মহিলা সবার মাঝে বসেও কালিদাসের কোনো কথাই না শুনে মোবাইল হাতে নিয়ে কিছু একটা করছে। মিটিং শেষ হলে কালিদাস তার ওয়াইফ বিদ্যাকে কল করে, কিন্তু বারবার রিং হওয়ার পরেও বিদ্যা তার কল রিসিভ করছে না। তাই কালিদাস আর কল না করে বাড়ি ফিরে আসে। বিদ্যা নিজে বাড়ির দরজা না খুলে শুধু চাবিটা ঢিল দিয়ে কালিদাসকে দেয়।
কালিদাস বাড়ির ভেতরে ঢুকলেই জানা যায় আসলে সে বিদ্যাকে একেবারেই সময় দেয় না। সে সারাদিন শুধু তার কাজ নিয়ে বিজি থাকে। তাই বিদ্যা কালিদাসের উপরে অনেক রেগে আছে। কালিদাস বলে পুলিশ স্টেশনে আজ একটা সুইসাইডের কেস এসেছে। কেস ইনভেস্টিগেশন করে আমি অলরেডি অনেক বেশি টায়ার্ড, তাই তুমি এখন আবার শুরু করো না। এরপর দেখা যায় কালিদাস ফ্রেশ হয়ে একা একা বসে ড্রিঙ্ক করছে। অনেকক্ষণ ধরে ড্রিঙ্ক করার পর সে কম্পিউটারে বসে কেসটা নিয়ে কিছু একটা রিসার্চ করে। সে অরবিন্দ নামের একজন পুলিশ অফিসারকে কল করে পোস্টমর্টেম রিপোর্টের কথা জিজ্ঞেস করে। অরবিন্দ তাকে জানায় পোস্টমর্টেম রিপোর্টটা এখনো রেডি হয়নি। রিপোর্ট রেডি হয়ে গেলে আমি সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এদিকে বিদ্যা তার মেয়েকে নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে আছে। সে মনে মনে ভাবতে থাকে তাদের বিয়ের পরের সময়টা কত সুন্দর ছিল। তখন কালিদাসও তাকে অনেক সময় দিত আর তার অনেক খেয়ালও রাখত। কিন্তু যতই দিন যেতে থাকে কালিদাস নিজের কাজ নিয়ে এতই বিজি হয়ে যায় যে সে তার ওয়াইফ ও মেয়েকে একেবারেই সময় দিতে পারে না। এমনকি বিদ্যার কোনো কথা শোনার মতো সময়ও তার নেই। এর পরের দিন সকালে বিদ্যা তার মেয়েকে স্কুলে ড্রপ করতে আসে। মেয়েকে স্কুলে নামিয়ে দেওয়ার পর সে একটা লন্ড্রি থেকে তার কিছু কাপড় আনতে চায়। তখনই সেখানে দুজন ছিনতাইকারী এসে বিদ্যার গলা থেকে চেন টেনে নিয়ে বাইকে করে পালাতে শুরু করে। এটা দেখে লন্ড্রির মহিলাটি সে বাইকের পিছু করতে করতে বলে, আরে তোমরা কি করছো? একজন পুলিশ অফিসারের স্ত্রীর গয়না ছিনতাই করছো? পুলিশের কথা শুনে ভয় পেয়ে সেই ছিনতাইকারীরা বিদ্যার চেনটা রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। লন্ড্রির মহিলাটি চেনটা এনে বিদ্যাকে ফেরত দেয়। বাড়ি ফিরে বিদ্যা দেখে কনস্টেবল সিংঘাম সেখানে বসে আছে। সে রাগে কনস্টেবল সিংঘামকে বলে অন্য মানুষদের কোনো প্রবলেম হলে তারা পুলিশের কাছে আসে, কিন্তু পুলিশের বাড়িতে কোনো প্রবলেম হলে আমি কার কাছে যাব? আজ সকালেই দুজন চোর আমার চেন ছিনতাই করে পালাচ্ছিল। এটা বলে বিদ্যা প্রচণ্ড রাগে রান্নাঘরে চলে যায়। কনস্টেবল সিংঘাম তাড়াতাড়ি থানায় ফোন করে আশেপাশে যত চোর আছে সবাইকে ধরতে বলে। ছিনতাইয়ের কথা শুনে কালিদাস বিদ্যার সাথে কথা বলতে আসে, কিন্তু বিদ্যা রাগ করে কালিদাসের সাথে কোনো কথাই বলে না। সে আবার কনস্টেবল সিংঘামের কাছে এসে কালিদাসের বিরুদ্ধে কমপ্লেন করতে থাকে। বিদ্যা বলে তোমার স্যার এখন আমাকে কোনো সময়ই দেয় না। বাড়ি ফিরে আমার সাথে কোনো কথা না বলে শুধু বসে ড্রিঙ্ক করতে থাকে। আপনি ওকে কিছু বোঝান না কেন? বিদ্যার এসব কথা শুনে কালিদাস বলে আমার উপরে অলরেডি কাজের অনেক প্রেশার থাকে। বাড়ি ফেরার পরেও যদি তুমি আমাকে এভাবে বিরক্ত করতে থাকো তাহলে আমি কি করব? এটা বলে কালিদাস নিজেও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিদ্যা তার বেস্ট ফ্রেন্ড সুধাকে কল করে। বিদ্যা সুধাকেও একই কথা বলে যে আমার হাজবেন্ড সারাদিন শুধু কেসই সলভ করতে থাকে, আমার সাথে তো এখন আর ভালোভাবে কোনো কথাই বলে না, এমনকি সারাদিন পরে বাড়ি ফিরে বসে বসে শুধু ড্রিঙ্ক করে। এই সব শুনে সুধা বলে তাহলে তুইও তোর টেনশন দূর করার জন্য একটু ড্রিঙ্ক করে ফেল। বিদ্যা বলে ঠিকই বলেছিস, আমি আজ সত্যি সত্যি ড্রিঙ্ক করব। এরপর কিছুক্ষণ কথা বলার পর বিদ্যা কলটা রেখে দেয়। এবার সে ড্রিঙ্ক করার জন্য কালিদাসের একটা অ্যালকোহলের বোতল নিয়ে আসে। সে একটা গ্লাসে কিছু অ্যালকোহল ঢেলে নিয়ে সমপরিমাণ পানি বোতলের ভেতরে ঢুকিয়ে রাখে, যাতে কালিদাস বুঝতে না পারে বিদ্যা বোতল থেকে অ্যালকোহল নিয়েছে। এরপর সে সেই অ্যালকোহলের সাথে একটু জুস মিশিয়ে সেটা খেয়ে ফেলে, আর সাথে একটা ক্যাডবেরি চকলেটও খায়। কিছুক্ষণের মধ্যেই ড্রিঙ্ক করার কারণে বিদ্যার মাথা ঘুরতে শুরু করে, আর তখনই কেউ এসে দরজার বেল বাজায়। বিদ্যা ওই অবস্থায় দরজা খুলে দেখে সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলে আপনাদের ওপরতলার একটা রুম খালি আছে তাই না? আমি ওয়েলেক্সে অ্যাড দেখেই এখানে এসেছি। বিদ্যা বলে বাড়ির মালিক তো এখন এখানে নেই, মালিক সন্ধ্যার পরে আসবে। আপনি সন্ধ্যার পরে এসে মালিকের সাথেই কথা বলুন, না হলে আপনার নাম্বারটা রেখে যান, মালিক এলে আমি আপনাকে জানিয়ে দেব। ছেলেটি বলে কিন্তু আমি তো মোবাইল ফোন ইউজ করি না, আপনি না হয় আপনার নাম্বারটা দিন। বিদ্যা বলে আমি অপরিচিত কাউকে আমার নাম্বার দেই না। তবে ছেলেটি সেই কথার কোনো উত্তর না দিয়ে বলে আপনি যে গানটা শুনছেন সেটার বেজ অনেক বেশি, বেজটা একটু কমিয়ে দিন তাহলে ভালো করে শুনতে পারবেন। এই কথা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়, আর বিদ্যা বড় বড় চোখ করে সেই ছেলেটার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় একজন মহিলা লাল রঙের জামা পরে ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে মহিলাটির সাথে কেউ যেন দেখা করতে আসে, আর এরপরে দেখা যায় মহিলাটির রক্তাক্ত লাশ বিল্ডিংয়ের নিচে পড়ে আছে। খবর পেয়ে কালিদাস তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। ডেড বডিটা দেখেই তারা বুঝতে পারে এই মহিলাটিও আগের মহিলাটির মতো হুবহু একইভাবে মারা গেছে। তবে এবার পুলিশ এই মহিলাটির ফোন খুঁজে পেয়েছে। একজন কনস্টেবল কালিদাসকে বলে গতকাল মিটিংয়ে বসে যে মহিলাটি মোবাইল চালাচ্ছিল এই মহিলাটিই সেই। কালিদাস কনস্টেবলকে বলে ফোনটা আনলক করে ফোনের যত ডিটেলস আছে সব আমাকে জানাও।
এরপর কালিদাস মহিলাটির হাজবেন্ডকে এসে জিজ্ঞেস করে, আপনাদের বিয়ের কত বছর হয়েছে? আপনার স্ত্রীর মৃত্যুর জন্য কাউকে কি সন্দেহ হয়? মহিলাটির হাজবেন্ড বলে, আমাদের বিয়ের প্রায় 6 বছর হয়েছে, তবে আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমাদের দুজনের সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমার ওয়াইফ কেন সুইসাইড করলো এটাই বুঝতে পারছি না। এরপর বিল্ডিং এর অন্যান্য লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই মহিলাটি ছিল অনেক স্বাধীনচেতা। সে প্রতিদিন সকাল হলেই জিম করতে যেত আর সারাক্ষণ মোবাইল নিয়েই বিজি থাকতো। কালিদাস তার টিম নিয়ে এসে মহিলাটির ফ্ল্যাটটা ভালো করে খুঁজে দেখে। মহিলাটির ল্যাপটপ খুলে তারা দেখে সেখানে অনেকগুলো হরর মুভি ডাউনলোড করা। মহিলাটির হাজবেন্ড বলে তার ওয়াইফ সারাক্ষণ শুধু বসে বসে ভূতের ছবি দেখত। তখনই কনস্টেবল মহিলাটির একটা ডায়েরি এনে কালিদাসকে দেখায়। তারা দেখে সেই ডায়েরিতে ব্লু হোয়েল গেমের কথা লেখা আছে। কালিদাস তার সিনিয়রকে কল করে বলে মহিলাটির ল্যাপটপে হরর মুভির কালেকশন পাওয়া গেছে আর তার ডায়েরিতে ব্লু হোয়েল গেমের ছবি আঁকা। এই গেমে অনেকগুলো লেভেল থাকে আর প্রত্যেকটা লেভেলে একটা করে টাস্ক দেয়া হয়। শেষ লেভেলে টাস্ক দেয়া হয় কোনো উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করা। সিনিয়র তাকে বলে এই সব কথা কনফার্ম না হয়ে কারোর সাথে শেয়ার করো না, আমি তোমাকে একটু পরে কল করছি। এরপর সিনিয়র ডেপুটি কমিশনার এসিপি জর্জকে কল করে এই কেসের ব্যাপারে জানায়। কেসটার কথা শুনে এসিপি জর্জ কালিদাসকে হেল্প করার জন্য আসে। তারা সবাই মিলে দুটো ডেড বডির পোস্টমর্টেমের রিপোর্ট নেওয়ার জন্য হসপিটালে আসে। কালিদাস ও জর্জকে দুদিন ইনভেস্টিগেশন করে তারা কি কি খুঁজে পেয়েছে সব ডিটেলস জানায়। এরপর তারা ডক্টরের কাছে এলে ডক্টর তাদেরকে দ্বিতীয় মহিলাটির নখের কিছু টুকরো দেখায়। এগুলো দেখে জর্জ কালিদাসকে বলে, আমি মনে করি কাউকে হত্যা করা মানে তাকে অনেক বড় শাস্তি দেওয়া। কালিদাস জর্জকে বলে, কিন্তু স্যার এই মহিলারা তো সুইসাইড করেছে। জর্জ পোস্টমর্টেম রিপোর্টগুলো দেখতে দেখতে বলে, তুমি কিভাবে বুঝলে মহিলারা নিজেই ঝাঁপ দিয়েছে নাকি কেউ তাদেরকে ধাক্কা দিয়েছে? কালিদাস বলে, দুটো ক্রাইম সিনে ভিকটিম ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এটা থেকে বোঝা যায় ঘটনার সময় সেখানে আর কেউই ছিল না। তবে জর্জ কালিদাসের কথাটা বিশ্বাসই করছে না। সে সবাইকে নিয়ে আবার ছাদের উপরে আসে। রেলিংয়ে আঁচড়ের দাগ দেখে জর্জ কালিদাসকে বলে, সুইসাইড করা মানুষের দেয়ালে আঁচড় দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। এরপর তারা সবাই প্রথম মহিলাটি যে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল সেখানে আসে। প্রথম মহিলাটির হাজবেন্ড তাদেরকে বলে মহিলাটির ফোন কোথায় আছে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। লোকটি আরও বলে সেদিন সকালে তার মা তার স্ত্রীকে কোনো কারণে একটু কথা শুনিয়েছিল। এটা নিয়েই আমাদের দুজনের মধ্যে সেদিন ঝগড়া হয়ে যায়। এটা ছাড়া আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই ছিল না। এদিকে দেখা যায় বিকাল হতেই সেই ছেলেটা আবার বিদ্যার কাছে আসে। বিদ্যা বলে বাড়ির মালিক তো এখনো আসেনি, মালিক আসলেই আমি আপনাকে জানিয়ে দেব। কিন্তু ছেলেটা নাছুরবান্দার মতো বাড়ির সামনেই বসে পড়ে। সে বলে আমি অনেক দূর থেকে এসেছি, আপনি বাড়ির মালিককে একবার কল দিয়ে জিজ্ঞেস করেই দেখুন যে ঘরটা ভাড়া দেবে কিনা। তাই বিদ্যা আর কোনো উপায় না দেখে কালিদাসকে কল করে। কালিদাস জর্জের সাথেই বসেছিল, তাই সে প্রথমে কলটা রিসিভ করছিল না। কিন্তু বিদ্যা বারবার কল করছে দেখে শেষ পর্যন্ত সে কলটা রিসিভ করে। বিদ্যা বলে দোতলার ঘরটা ভাড়া নেওয়ার জন্য কেউ এসেছে। এটা শুনে কালিদাস বলে আমাদের এখন কোনো ভাড়াটিয়ার প্রয়োজন নেই। বিদ্যা বলে এভাবে ঘরটাকে খালি ফেলে রাখা ঠিক হবে না। এবার কালিদাস রেগে গিয়ে বলে তুমি যদি সবকিছু ঠিক করেই ফেলেছ তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি ফোন রাখো। এটা বলেই কালিদাস রাগে বিদ্যার কলটা কেটে দেয়। এবার জর্জ কালিদাসকে জিজ্ঞেস করে তোমাদের বিয়ে কিভাবে হয়েছিল? কালিদাস বলে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল স্যার। জর্জ বলে তোমরা যদি ভালোই বাসো তাহলে এভাবে একজন আরেকজনকে দোষারোপ করছো কেন? যার সাথে চাকরি করো তার সামনে তো নিচু হয়ে থাকো, আর যাকে ভালোবাসো তার সাথে এমন উঁচু গলায় কথা বলো। অন্যদিকে বিদ্যা সেই ছেলেটিকে দোতলায় এনে ঘরটা খুলে দেখায়। বিদ্যা ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি কাজ কি করো? ছেলেটি বলে আমি বিভিন্ন নাইট ক্লাবে ডিজে হিসেবে কাজ করি। বিদ্যা বলে তাহলে এই চক্করে তুমি আবার এখানে কোনো মেয়েকে নিয়ে আসবে না তো? ছেলেটি বলে আরে না না, আমি এমন ছেলেই না, আপনি একদমই চিন্তা করবেন না, আমি এরকম কোনো কাজ করব না। তখনই ছেলেটার ফোনের রিং বেজে ওঠে। বিদ্যা জিজ্ঞেস করে আপনি তো বলেছিলেন আপনি মোবাইল ফোন ইউজই করেন না। ছেলেটা বলে ফোনটা আমাকে আমার কোঅর্ডিনেটর দিয়েছে, আপনি আমাকে আবার মিথ্যেবাদী ভাববেন না। ছেলেটার রুমটা দেখে বেশ পছন্দ হয়, তাই সে আগামী মাস থেকে এই বাড়িতে এসে ভাড়া থাকবে। এরপর দেখা যায় কালিদাস জর্জকে কফি খাওয়ানোর জন্য তার বাড়িতে নিয়ে এসেছে। বিদ্যা বলে আমাদের কফির দুধ তো শেষ হয়ে গেছে, আপনাকে এখন ব্ল্যাক কফি খেতে হবে। জর্জ বলে আমার কোনো প্রবলেম নেই, আপনি ব্ল্যাক কফি নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যা কফি বানিয়ে এনে সবাইকে দেয়, কিন্তু কালিদাসকে দেয় না।
কফি খেয়ে কিছুক্ষণ কথা বলার পর জর্জ আর বাকি পুলিশেরা সেখান থেকে চলে যায়। এদিকে দ্বিতীয় মহিলাটির হাজবেন্ড থানায় আসে। সে জর্জকে তার ওয়াইফের ভাঙা ফোনটা দেখায়। লোকটি বলে, মনে হয় আমার ওয়াইফ আমার থেকে কিছু একটা লুকাচ্ছিল। একদিন আমি তার ফোনটা হাতে নিতেই দেখি সেখানে আই মিস ইউ লেখা একটা মেসেজ এসেছিল। ফোনটা হাতে নিয়েছি দেখে আমার ওয়াইফ সাথে সাথে এসে ফোনটা আমার হাত থেকে কেড়ে নেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কে তাকে আই মিস ইউ লেখা মেসেজ পাঠিয়েছে। সে খুব ঘাবড়ে গিয়ে বলেছিল, এই ফোনটা তো আমার না, এটা মঞ্জু দিদির ফোন। মেসেজটা মঞ্জু দিদির জন্যই এসেছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু আমি যখন মেসেজটা দেখার জন্য জোর করে ফোনটা কেড়ে নিতে গেলাম, তখনই সে ফ্লোরে আছাড় দিয়ে ফোনটাকে ভেঙে ফেলে। এরপর আমি সার্ভিস সেন্টারে গিয়ে ফোনটাকে ঠিক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এবার কালিদাস সেই ফোনটা থেকে সব ডাটাগুলো রিট্রিভ করে। সে সেই ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে পায়। তারা দেখে প্রিয়া সারাক্ষণেই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথেই চ্যাট করত। কালিদাস সাথে সাথেই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কল দিলেই দেখা যায় থানার ভেতরেই সেটা রিং হচ্ছে। আসলে পুলিশ খুনি সন্দেহ করে সেই সোসাইটি থেকেই একজন লোককে ধরে এনে জেলে বন্দি করে রেখেছিল। হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কল দিতেই দেখা যায় সেই লোকটির ফোনেই রিং হচ্ছে। এবার কালিদাস ছেলেটিকে বাইরে এনে মারতে মারতে জিজ্ঞেস করে, বল তুই প্রিয়াকে কিভাবে চিনিস? প্রিয়ার সাথে তোর কিসের সম্পর্ক ছিল? ছেলেটিও ভয় পেয়ে পুলিশকে বলে, আমার নাম হলো আরব। প্রিয়ার হাজবেন্ড তাকে একদমই সময় দিত না, তাই প্রিয়া একেবারে একা হয়ে গিয়েছিল। প্রিয়া প্রায়ই আমার সাথে কথা বলতে আসতো। এভাবেই কথা বলতে বলতে আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। কিন্তু প্রিয়া কিভাবে মারা গেল এ ব্যাপারে আমি কিছুই জানি না। এদিকে দেখা যায় বিদ্যা সুধাকে কল করে বলে, জানিস আমাদের দোতলায় একটা ছেলে ভাড়া থাকার জন্য এসেছে। সুধা জিজ্ঞেস করে, তাই নাকি? তো ছেলেটা দেখতে কেমন? বিদ্যা বলে, ঠিক পুরনো ছবির ভিলেনদের মতো। এটা শুনে সুধা বলে, তাহলে তো ছেলেটার সাথে একবার দেখা করতে হয়। বিদ্যা বলে, আমি তোকে ছেলেটার সাথে কখনোই দেখা করতে দেব না। এটা বলেই বিদ্যা সুধার কলটা কেটে দেয়। এদিকে কালিদাস ও জর্জ ইনভেস্টিগেশন করার জন্য একটা মন্দিরে আসে। প্রথমে যে মহিলাটি মারা গিয়েছিল সেই মহিলাটি প্রায়ই এই মন্দিরে আসতো। তারা মন্দিরে প্রণাম করে পুরোহিতকে সেই মহিলাটির ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই দেখা যায় মন্দিরের সামনে একটা ছেলে এসে পুলিশের গাড়ি দেখেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এই ঘটনাটা কালিদাস দেখে ফেলে আর ছেলেটির ওপরে তার একটু সন্দেহ হয়। তাই সে সেই ছেলেটার পিছু করতে শুরু করে। অনেক সময় ধরে পিছু করার পর শেষ পর্যন্ত কালিদাস ছেলেটিকে ধরে থানায় নিয়ে আসে। তারা ছেলেটিকে প্রচণ্ড মারতে মারতে জিজ্ঞেস করে, বল তুই মহিলাটিকে কেন মেরেছিস? ছেলেটি বারবার হাত জোর করে বলে, আমি কিছুই করিনি। আমি তো মহিলাটির সাথে শুধুমাত্র একদিনই চ্যাট করেছিলাম। এটা শুনে আরও কালিদাসকে বলে, যে সব মহিলাদের হাজবেন্ডরা তাদেরকে সময় দেয় না, তারা বাড়ির বাইরে গিয়ে অন্য মানুষের কাছে ভালোবাসা খোঁজে স্যার। এই কথা শুনে কালিদাস বলে, তুই এখন আমাদেরকে শেখাতে আসিস না। আমরা থানায় সারা দিন রাত ডিউটি করি যাতে আমাদের পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারি, আর তোদের মতো মানুষেরাই এটা সুযোগ নেয়। এদিকে ভাড়াটিয়া ছেলেটা বিদ্যার সাথে গল্প করতে আসে। সে বিদ্যার কাছে বিস্কুট খেতে চায়। বিদ্যা তখন ঘরবাড়ি পরিষ্কার করছিল, তাই তার হাতে ময়লা লেগেছিল। তাই সে ছেলেটিকে বলে, তুমি রান্নাঘরে যাও আর নিজেই নিয়ে নাও। ছেলেটি রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে এসে বিদ্যার বেডরুমে ঢুকে পড়ে। তখন বিদ্যা বেডরুমে একটা সিঁড়িতে উঠে তাদের এসিটা পরিষ্কার করছিল। ছেলেটা তাকে বলে, আপনি নামুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা বলেই ছেলেটা বিদ্যার কাজে তাকে সাহায্য করতে থাকে। তখনই দেখা যায় ছেলেটার বাম হাতে বারকোডের একটা ট্যাটু আঁকা আছে। সেদিন রাতে ছেলেটা তার রুমে বসে সুন্দর করে গিটার বাজাচ্ছে। এত সুন্দর সুর শুনে বিদ্যা ছেলেটির রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থেকে তার গিটার বাজানোই শুনতে থাকে। এর পরের দিন জর্জ কালিদাসকে কল করে বলে, তুমি তো দেখি সারাদিন কেস সলভ করার জন্য থানাতেই পড়ে থাকো, তাই আজকে তুমি ছুটি নাও। আজকের কাজটা আমি একাই দেখে নিতে পারবো। তুমি আজ সারাদিন তোমার ওয়াইফকেই সময় দাও। তোমাদের দুজনের একসাথে সময় কাটানোটা অনেক প্রয়োজন। এই কথা শুনে কালিদাসও মনে মনে অনেক খুশি হয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বিদ্যাকে কল করে। কালিদাস বিদ্যাকে বলে, আজ আমরা একটা ফিল্ম দেখতে যাব, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো। অনেকদিন পর কালিদাস তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে এটা শুনে বিদ্যা তো খুব খুশি হয়ে যায়। এর পরেই শহরের আরেকটা বিল্ডিং দেখানো হয়। সে বিল্ডিং এর লিফট দিয়ে কেউ যেন ওপরে উঠছে। এরপরেই দেখা যায় বিল্ডিংটার ছাদ থেকে আরেকজন মহিলা ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই কালিদাস বাড়ি ফিরে এসে বিদ্যাকে বলে, তুমি এখনো তৈরি হওনি? বিদ্যা বলে, আমাকে 5 মিনিট দাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি।
কালিদাস তাকে বলে, তাড়াতাড়ি করো, না হলে মুভির শুরুটা আমরা দেখতেই পাবো না। কালিদাস নিজেও পুলিশের ইউনিফর্ম বদলে সিভিল ড্রেস পরে এসে দেখে বিদ্যা তখনও রেডি হয়নি। তাই দোতলায় থাকার জন্য নতুন ভাড়াটিয়া কে এসেছে এটা দেখার জন্য সে দোতলায় চলে আসে। তখনই কনস্টেবল সিংঘাম এসে তাকে বলে আরেকজন মহিলা একইভাবে ছাদ থেকে পড়ে গেছে, তবে মহিলাটি এখনো বেঁচে আছে। মহিলাটিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তাই আপনাকে এখনই একবার হসপিটালে যেতে হবে। এটা শুনে কালিদাস না চাইতেও বিদ্যাকে বাড়িতে রেখেই আবার চলে যায়। এই ঘটনায় বিদ্যা তো অনেক কষ্ট পেয়ে তার মেয়েকে নিয়ে বাড়ির দরজাতেই দাঁড়িয়ে থাকে। বিদ্যা মনে মনে কালিদাসের ওপরে অনেক বেশি ক্ষেপে যায়। এদিকে কালিদাস ও জর্জ সেই মহিলাটিকে দেখার জন্য হসপিটালে আসে। মহিলাটি বেঁচে তো আছে, কিন্তু তার কন্ডিশন অনেক বেশি খারাপ। তারা মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু মহিলাটি কথা বলার মতো অবস্থায় ছিল না। কিছুক্ষণের মধ্যে মহিলাটির অবস্থা এতই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত সে হসপিটালেই মারা যায়। এদিকে সেদিন রাতে বাড়িতে বিদ্যা ও ভাড়াটিয়া ছেলেটি একসাথে বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় বিদ্যা ধীরে ধীরে ছেলেটির অনেক কাছাকাছি চলে আসে, আর সে ছেলেটির ঘাড়ে তার মাথা রাখে। ছেলেটিও বিদ্যাকে কিছু না বলে তাকে তার আরো কাছে টেনে নেয়। এটা দেখেই বোঝা যায় বিদ্যা ও ছেলেটি একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে তখন কালিদাস ও বাকি পুলিশেরা তৃতীয় মহিলাটির ফ্ল্যাটে এসে ফ্ল্যাটের সবকিছু ভালোভাবে চেক করতে থাকে। ড্রয়িং রুম থেকে তারা একটা কন্ডোমের প্যাকেট আর একটা মোবাইল ফোন খুঁজে পায়। মোবাইলটা থেকে আজ সকালে কয়েকটা নাম্বারে কল করা হয়েছিল। তারা একটা একটা করে সবগুলো নাম্বারে কল করে, কিন্তু একটা নাম্বার ছাড়া বাকি সবগুলো নাম্বার বন্ধ দেখাচ্ছে। পুলিশ বুঝতে পারে তারা যদি এই নাম্বারের ইউজারকেই ধরতে পারে তাহলে হয়তো এই মহিলাটির মারা যাওয়ার ব্যাপারে তারা অনেক কিছু জানতে পারবে। তাই প্রথমে পুলিশ নাম্বারটা ট্রেস করে সেই অ্যাড্রেসটা খুঁজে বের করে। এরপর দেখা যায় একজন ডেলিভারি বয় সেই বাড়িতেই খাবার ডেলিভারি দিতে এসেছে। সেই বাড়ি থেকে একটা লোক বেরিয়ে যেই খাবারটা নিতেই যাবে তখনই সেই ডেলিভারি বয় লোকটার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে আনে। আর সাথে সাথেই কালিদাস তার টিম মেম্বারদের সাথে সেই লোকটাকে ধরে অ্যারেস্ট করে। লোকটাকে তুলে এনে পুলিশ ইচ্ছে মতো তাকে ধরে মারধর করে। লোকটা বলে, আমি কিছু করিনি স্যার, আমরা তো শুধু একা থাকা মহিলাদের সঙ্গ দেওয়ার জন্য ছেলে খুঁজে দেই। কালিদাস মারা যাওয়া ৩টা মহিলার ছবি দেখিয়ে লোকটাকে জিজ্ঞেস করে, এদের মধ্যে কাউকে কি তুমি চেনো? লোকটা বলে, আমি এদের আগে কখনোই দেখিনি। এটা অনেক বড় একটা নেটওয়ার্ক। এই গ্রুপের সাথে অসংখ্য মহিলা যুক্ত আছে। তবে এই ব্যাপারে শিল্পা নামের একটা মেয়ে আপনাকে বলতে পারবে। সে পাশের কুন্দনগরে থাকে। পরের দিনই পুলিশের টিম শিল্পাকে খোঁজার জন্য কুন্দনগরে পৌঁছে যায়। সেখানে তাদের কালিদাস প্রথমে যে রিক্সা চালককে সাহায্য করেছিল সেই রিক্সা চালকের সাথেই দেখা হয়ে যায়। কালিদাস সেই রিক্সা চালককে জিজ্ঞেস করে, এই এরিয়াতে শিল্পা নামের কোনো মহিলা থাকে? রিক্সা চালক বলে, এই এরিয়াতে তো শিল্পা নামের অনেক মহিলা আছে, আমি আপনাকে তাদের সবার কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু তারা যেই শিল্পা নামের মহিলাদের সাথে দেখা করতে যায়, পুলিশকে দেখে সেই মহিলারা এক এক করে সবাই পালাতে শুরু করে। কয়েকজন মহিলা একটা অটো রিকশাতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কালিদাসও আরেকটা অটোতে উঠে সেই মহিলাদের পিছু করতে থাকে। অনেকক্ষণ অটোটার পিছু করার পর শেষ পর্যন্ত তারা মহিলাদের অটোটাকে থামাতে পারে। কিন্তু কালিদাস এসে দেখে মহিলারা তো সেই অটোতে ছিলই না, শুধুমাত্র সেই অটোওয়ালাই অটোতে বসে আছে। কালিদাস অটোওয়ালাকে ধরে মারতে শুরু করলে অটোওয়ালা বলে, আমি ওই মহিলাদের চিনি না স্যার, ওরা তো মাঝ রাস্তায় অটো থামাতে বলেই নেমে গিয়েছিল। কালিদাস অটোওয়ালার কথা বিশ্বাস না করে তাকে বেদম মারতে শুরু করে। মার খাওয়ার পরেই অটোওয়ালা স্বীকার করে সেও এই গ্রুপের সাথেই জড়িত আছে। এই গ্রুপের মেইন লিডার হলো শান্তি নামের একটা মহিলা, আর সে বর্তমানে সরকারি হসপিটালে নার্স হিসেবে কাজ করে। এটা শুনেই পুলিশ শান্তিকে ধরার জন্য হসপিটালে চলে আসে, কিন্তু শান্তি আগেই খবর পেয়ে যায় যে পুলিশ তাকে ধরতে আসছে। তাই সে কোনো রকমে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। শান্তিকে ধরতে না পেরে পুলিশ শেষ পর্যন্ত সেই দুজন লোককে নিয়ে আবার থানায় ফিরে আসে। সারাদিনের দৌড়াদৌড়িতে কালিদাস অনেক টায়ার্ড হয়ে পড়ে, তাই সে কিছুক্ষণ রেস্ট নেয়ার জন্য একটা বেঞ্চিতে শুয়ে পড়ে। এদিকে দেখা যায় বাড়িতে বিদ্যা সারাক্ষণ সেই ভাড়াটিয়া ছেলেটির সাথেই সময় কাটাতে থাকে। ছেলেটিও বিদ্যাকেই সময় দেওয়ার জন্য সারাক্ষণ তাদের বাড়িতেই বসে থাকে। বিদ্যা ধীরে ধীরে সব কাজের জন্য সেই ছেলেটির উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তাদেরকে দেখে মনে হচ্ছে সেই ছেলেটা ধীরে ধীরে কালিদাসের জায়গা নিয়ে নিয়েছে। এদিকে থানায় দেখা যায় কালিদাস কিছুক্ষণ রেস্ট নেয়ার পর আবার কেসটা সলভ করতে আসে। সে সব মহিলাদের ছবিগুলোর দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে।
এরপর সে জর্জকে বলে যদি এই মহিলাগুলো একটা গ্রুপের সাথেই যুক্ত থাকে তাহলে তারা সবাই নিশ্চয়ই শহরের কোথাও না কোথাও একসাথে হয়ে দেখা করত। আমাদের এই মহিলাগুলোর ছবি দেখিয়ে শহরের বিভিন্ন জায়গায় যেমন শপিং মল, কাঁচা বাজার, বিউটি পার্লার এই সব জায়গায় খোঁজ খবর নেওয়া উচিত। কালিদাসের এই আইডিয়াটা জর্জেরও অনেক পছন্দ হয়। এর পরেই দেখা যায় পুলিশ শহরের বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব মহিলাদের ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অন্যদিকে শান্তি হসপিটাল থেকে পালিয়ে এসে একটা জায়গায় লুকিয়ে আছে। সে কাউকে ফোন করে তাকে পুলিশের হাত থেকে বাঁচানোর কথা বলে। তখনই দেখা যায় কেউ পেছন থেকে এসে চাকু দিয়ে শান্তিকে মেরে ফেলে। এই খবরটা পাওয়ার পরেই জর্জ শান্তির ডেড বডিটা দেখতে আসে। ফরেন্সিক ডক্টর জর্জকে বলে এখানে দুজন মানুষের ব্লাড পাওয়া গেছে। একটা হলো ভিকটিমের রক্ত, আরেকটা খুনির রক্ত হতে পারে। হয়তো খুন করার আগে ধস্তাধস্তি করতে গিয়ে খুনির শরীর কেটে রক্ত পড়েছিল। এই রক্ত পরীক্ষা করে আমরা খুনির ডিএনএ স্যাম্পল পেয়ে যাব। এরপর একজন কনস্টেবল শান্তির ফোনটা এনে জর্জকে দেখায়। জর্জ থানায় ফোন করে শান্তির ফোন থেকে সবশেষে যে নাম্বারটায় কল করা হয়েছিল সেই নাম্বারটা দিয়ে এটা কার নাম্বার সেটা খোঁজ নিতে বলে। পুলিশ নাম্বারটা চেক করে জর্জকে বলে এটা কালিদাসের ওয়াইফ বিদ্যার নাম্বার। এই কথা শুনে জর্জ একেবারে শকড হয়ে যায়। সে ভেবেই পাচ্ছে না বিদ্যার নাম্বার শান্তির ফোনে কিভাবে এলো। তবে জর্জ এই কথাটা কালিদাসকে না জানিয়ে বিদ্যার ডক্টরের কাছে আসে। সে ডক্টরের কাছ থেকে বিদ্যার ব্লাড রিপোর্টটা চেয়ে নেয়। অন্যদিকে কালিদাস মারা যাওয়া সব মহিলার ফোন থেকে ডেভিড নামের একজন লোকের কথা জানতে পারে। ডেভিড এই শহরের অনেক বড় একটা নামকরা পার্লারের মালিক। কালিদাস তার টিম নিয়ে ডেভিডের সাথে দেখা করার জন্য সে পার্লারে আসে। সে ডেভিডকে মারা যাওয়া 3 জন মহিলার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আপনি এই 3 জনকে কিভাবে চেনেন। ডেভিড বলে আমার পার্লার এই শহরের মধ্যে অনেক নামকরা, তাই শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মহিলাই আমার পার্লারে ট্রিটমেন্ট নিতে আসে। সবার চেহারা তো আমার পক্ষে মনে রাখা সম্ভব না, তবে আপনি আমাদের পার্লারের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে দেখতে পারেন। এরপর ডেভিড কালিদাসকে পার্লারের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো দেখাতে নিয়ে যায়। এরপর সিসিটিভি ফুটেজগুলো দেখতে গিয়েই কালিদাস সব থেকে বড় একটা ঝটকা খায়। সে দেখে যে সব মহিলারা মারা গেছে তারা এই পার্লারে এসে একটা মিটিং করেছিল, তবে সেই মহিলাদের সাথে তার ওয়াইফ বিদ্যাও উপস্থিত ছিল। এই ফুটেজটা দেখেই কালিদাস নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। বিদ্যার সাথে যে এই কেসটার কোনো লিঙ্ক থাকতে পারে এটা সে কল্পনাও করেনি। এদিকে বাড়িতে দেখা যায় ভাড়াটিয়া ছেলেটি বিদ্যার বার্থডে সেলিব্রেট করার জন্য তাকে নিয়ে দোতলার ঘরে এসেছে। তারা দুজনে মিলে সুন্দর একটা সময় কাটাতে থাকে। তবে হঠাৎই ছেলেটা সাইকোর মতো ব্যবহার করতে থাকে আর সে বিদ্যার গলা চেপে ধরে। ছেলেটা হঠাৎইভাবে বিদ্যাকে আক্রমণ করায় বিদ্যা তো একেবারে শকড হয়ে যায়। সে কোনো রকমে ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাড়িতে এসে সব দরজা জানলা বন্ধ করে দেয়। এমন ঘটনায় বিদ্যা তো খুবই ভয় পেয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ছেলেটা অন্য কোনো রাস্তা দিয়ে বিদ্যার ঘরে ঢুকে পড়েছে। এবার সে বিদ্যাকে মারার জন্য তার গলাটা শক্ত করে জোরে চেপে ধরে। এদিকে কালিদাস বিদ্যাকে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু বিদ্যা কালিদাসের কলটা রিসিভ করতে পারছে না। কিন্তু তখনই জর্জ বিদ্যার বাড়িতে পৌঁছে যায়। বিদ্যাকে এত ঘাবড়ে যেতে দেখে জর্জ জিজ্ঞেস করে তুমি এত ভয় পেয়ে আছো কেন। বিদ্যা জর্জকে দোতলায় নিয়ে এসে বলে আমাদের ভাড়াটিয়া ছেলেটা আমাকে খুন করতে চায়। ততক্ষণে সেখানে কালিদাসও তার টিম নিয়ে পৌঁছে গেছে। বিদ্যা জর্জকে নিয়ে সেই ঘরে ঢুকতেই আবার ভাড়াটিয়া ছেলেটা বিদ্যার ওপরে আক্রমণ করে দেয়। কিন্তু এবার ঘটে সব থেকে শকিং ঘটনা। শুধুমাত্র বিদ্যা ছাড়া সেই ভাড়াটিয়া ছেলেটিকে আর কেউ দেখতে পাচ্ছে না। বিদ্যা নিজেই নিজের গলা চেপে ধরে চিৎকার করছিল। এই রকম ঘটনা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক বেশি চমকে যায়। কালিদাস তাড়াতাড়ি বিদ্যাকে মাটি থেকে উঠিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সে বারবার বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে এখানে কোনো ভাড়াটিয়া ছেলে নেই, তুমি শান্ত হও, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তবে বিদ্যা আরও বেশি হাইপার হয়ে এবার জর্জকেই মারতে আসে। কালিদাস ও বাকি পুলিশেরা মিলে বিদ্যাকে আটকানোর অনেক চেষ্টা করছে। বিদ্যা চিৎকার করে জর্জকে বলে তুই আমাদেরকে আলাদা করতে এসেছিস, তুই কখনোই আমাদেরকে আলাদা করতে পারবি না। কালিদাস বিদ্যাকে জড়িয়ে ধরে তাকে কোনো রকমে শান্ত করে। সে জর্জকে জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে স্যার, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। জর্জ কালিদাসের বাম হাতটা তুলতেই দেখে সেখানে বারকোডের একটা ট্যাটু আঁকা আছে। এখানেই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। শান্তির ফোনে বিদ্যার নাম্বার পাওয়ার পর জর্জ বিদ্যার ফ্রেন্ড সুধার সাথে দেখা করতে আসে। জর্জ জিজ্ঞেস করে বিদ্যা কি আপনার সাথে সব কথা শেয়ার করে। সুধা বলে অবশ্যই স্যার,
আমি বিদ্যার অনেক পুরনো বন্ধু আর তার সাথে আমি একজন সাইকোলজিস্ট। আমি অনেক দিন ধরেই বিদ্যার ট্রিটমেন্ট করছি। বিদ্যার ডিলিউশনাল ডিসঅর্ডার নামের একটা রোগ আছে। তাই সে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটার পার্থক্য বুঝতে পারে না। সে নিজের মনেই একটা ক্যারেক্টার বানিয়ে সেই ক্যারেক্টারের প্রতি ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়। জর্জ জিজ্ঞেস করে বিদ্যার সাথে এমনটা কি কারণে হয়। সুধা বলে এটা অনেক কারণেই হতে পারে। প্রায় 1 বছর আগে বিদ্যা তার মেয়েকে জন্ম দেওয়ার দুদিন পরেই মেয়েটা মারা যায়। সে মেয়ের মৃত্যুটা মেনে নিতে না পেরে ডিপ্রেশনে চলে গিয়েছিল। যে বাচ্চা পৃথিবীতে বেঁচে নেই তাকেই কল্পনা করে বিদ্যা তার সাথেই বাঁচতে শুরু করে। জর্জ জিজ্ঞেস করে কালিদাস কি এই ব্যাপারটা জানে। সুধা বলে কালিদাস প্রথম থেকেই এই ব্যাপারটা জানতো, কিন্তু এখানে কালিদাসকে দোষ দেওয়ারও কিছু নেই। মেয়েটা মারা যাওয়ার পর কালিদাস নিজেও অনেক ডিপ্রেশনে ছিল। কষ্টটা থেকে বেরোনোর জন্য কালিদাস এরপরে অনেক বেশি নিজের কাজের প্রতি মনোযোগ দেয়। সে সারাক্ষণ কাজ দিয়েই নিজেকে ব্যস্ত রাখত। তবে এইদিকে বাড়িতে বিদ্যার অবস্থা দিনে দিনে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কালিদাস বিদ্যাকে সময় না দেয়ায় বিদ্যা একেবারেই একা হয়ে যায়। তাই সে নিজের মনেই কালিদাসের মতো আরেকটা ক্যারেক্টার কল্পনা করে নেয়। জর্জ জিজ্ঞেস করে যে 4জন মহিলা মারা গেছে বিদ্যাকে তাদের সম্পর্কে আপনাকে কিছু বলেছিল। সুধা বলে বিদ্যা একটা পার্লারে সেই 4জনকে প্রায়ই দেখত। সেই মহিলাগুলো সবসময় তাদের হাজবেন্ডকে নিয়েই কমপ্লেন করত। হাজবেন্ড সময় দেয় না, তাই তাদের প্রত্যেকেরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল। তারা বিদ্যাকেও বলে যে হাজবেন্ড তোমাকে সময় দেয় না তার জন্য কেন নিজের জীবনটা নষ্ট করছো, তুমিও আমাদের মতো একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও। এটা শুনেই বিদ্যা ভাবতে থাকে এই মহিলারা তার হাজবেন্ডের থেকে তাকে দূরে সরাতে চায়। তাই সে প্রথমে সেই মহিলাদের সাথে ভালো বন্ধুত্ব করে। এরপর গল্প করতে করতে তাদেরকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে তাদেরকে মেরে ফেলে। এভাবেই এক এক করে 3জন মহিলাকে মারার পরে সে শান্তিকে পেছন থেকে গিয়ে পেটে চাকু ঢুকিয়ে মেরে ফেলে। তখনই চাকু দিয়ে হাত কেটে বিদ্যার রক্ত শান্তির গায়ে গিয়ে পড়েছিল। জর্জ বিদ্যার ডক্টরের কাছ থেকে যে ব্লাড রিপোর্টটা নিয়ে এসেছিল তার সাথে শান্তির গায়ে লেগে থাকা খুনির রক্ত হুবহু মিলে যায়। এবার জর্জের কাছ থেকে এই সব কথা শুনে কালিদাস অনেক কষ্ট পায়। বিদ্যা যে এতটা একা হয়ে গিয়েছিল সে আগে কখনোই সেটা বুঝতেই পারেনি। তাই সে মনে মনে বিদ্যার এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করতে থাকে। এবার দেখা যায় বিদ্যার মানসিক অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তাকে সুস্থ করার জন্য একটা মানসিক হসপিটালে ভর্তি করা হয়েছে। বিদ্যাকে সময় দেওয়ার জন্য কালিদাস তার নিজের চাকরিটাও ছেড়ে দেয়, যাতে সে নিজেই বিদ্যাকে পুরোটা সময় দিয়ে তার আগের মানসিক অবস্থা আবার ফিরিয়ে আনতে পারে। বিদ্যাও এবার কালিদাসকে তার পাশে পেয়ে অনেক খুশি হয়। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো এটাই ছিল তামিল মার্ডার মিস্ট্রি মুভি কালিদাসের কাহিনী। এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।